Bismillah Rahman Rahim. Welcome everybody to Badullah Academy. সিআরপিসির সেকশন 61 এ যে জিনিসটা বলা হয়েছে আহ, সেটা হলো যে কোনো ব্যক্তিকে যখন গ্রেপ্তার করা হবে সেই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের স্থান থেকে পুলিশ স্টেশনে আনা পর্যন্ত যে সময় ব্যয় হয় সেটা বাদ দিয়ে অবশ্যই 24 ঘন্টার মধ্যে তাকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেট নিকট উপস্থাপন করতে হবে। এর একটা এক্সেপশন হলো যে এই 24 ঘন্টার বাইরেও যদি ধৃত ব্যক্তিকে পুলিশ নিজের হেফাজতে রাখতে চায় তাহলে সিআরপিসির 167 ধারার বিধান অনুযায়ী আহ তাকে রিমান্ডে নিতে হবে। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাপ্লিকেশন দিয়ে তাকে রিমান্ডে চাইতে হবে। ম্যাজিস্ট্রেট যদি অ্যালাউ করে তাহলে এই 24 ঘন্টার বাইরেও ম্যাজিস্ট্রেট যে কতদিনের জন্য রাখে ততদিন তারা পুলিশ হেফাজতে রাখতে পারবে। এবং 167 ধারার বিধান অনুযায়ী কোনো একটি সংশ্লিষ্ট মামলায় পুলিশ সর্বোচ্চ 15 দিন পর্যন্ত ধৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে থাকার অনুমতি দিতে পারে। তো এই সেকশনটা ইম্পর্টেন্ট। এখানে সংবিধানের আর্টিকেল 33 তো এটা বলা হয়েছে যে পুলিশ যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে তাহলে সর্বোচ্চ 24 ঘন্টার বেশি তারা পুলিশ হেফাজতে রাখতে পারবে না। এখানে যেটা বলা হয়েছে যে উম, ধরেন ঢাকার কোনো কোর্ট একটা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি করলো। এখন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো পঞ্চগড় থেকে। তাহলে এখন পঞ্চগড় থেকে ঢাকা আসতে যে সময়টা লাগবে তাকে আহ, গাড়িতে আনা হোক আর বাসে আনা হোক বা অন্য কোনো পন্থায় আনা হোক, যে সময়টা লাগবে সেই সময়টা বাদ দিয়ে 24 ঘন্টা কাউন্ট করতে হবে। এর বেশি পুলিশ হেফাজতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ রাখতে পারবে না এই 61 সেকশনের বিধান অনুযায়ী। পাশাপাশি এটার সঙ্গে আমরা সংবিধানের আর্টিকেল 33 রেফারেন্সটা দিলাম। সেখানে এরকম বলা হয়েছে যে পুলিশ ক্যানট কিপ ইন কাস্টডি অ্যান্ড অ্যারেস্টিং মোর দেন 24 আওয়ার্স। ওকে, এখান থেকে 2012 সালে একটা কোশ্চেন এসেছিল, এমসিকিউ। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দের আগে কত ঘন্টা পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা যায়? প্রশ্ন ছিল 48 ঘন্টা, খ 72 ঘন্টা, গ 24 ঘন্টা, ঘ 30 ঘন্টা। উত্তর হলো 24 ঘন্টা। এইভাবে একটা প্রশ্ন আসতে পারে। এরপরে ইম্পর্টেন্ট সেকশন আরেকটা হলো বার বিজেস এমসিকিউর জন্য, সেটা হলো সেকশন 73। এখানে বলা হয়েছে কোন আদালত, যেমন ফর এক্সাম্পল একটা সিলেটের একটা আদালত একটা সমন জারি করতে চায় ঢাকায়, অথবা একটা সমন জারি করতে চায় গাজীপুরে, তখনকার বিধানটা এখানে দেওয়া হয়েছে। বলা হয়েছে স্থানীয় অধিক্ষেত্রের বাইরে বসবাসকারী কোনো ব্যক্তির উপর সমন জারি করতে হলে সেই ব্যক্তি যে এলাকায় বসবাস করে সেই এলাকার ম্যাজিস্ট্রেটের কাছে সমনটা পাঠাতে হবে। এটা হলো সমন জারির ক্ষেত্রে। সমন জারির ক্ষেত্রে সেকশন 73-তে এটা বলা হয়েছে। অর্থাৎ যার উপর সমন জারি করতে হবে সেই ব্যক্তি যে এলাকায় বসবাস করে, যে জেলায় বসবাস করে, সেই জেলার ম্যাজিস্ট্রেটের নিকট এই সমনটা পাঠাতে হবে। এখানে ম্যাজিস্ট্রেট বলতে এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বোঝানো। সেকশন 82-তে যেটা বলা হয়েছে যে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করা যাবে। ধরেন একটা খাগড়াছড়ি জেলার কোন আদালত কাউকে গ্রেপ্তার করার জন্য সমন ইস্যু করলো, ইস্যু করলো, এই ব্যক্তিকে লালমনিরহাট থানা পুলিশ অ্যারেস্ট করতে পারবে। এই ব্যক্তিকে যদি খুলনায় পাওয়া যায় তাহলে খুলনার কোনো একটা থানা অ্যারেস্ট করতে পারবে। এটাই বলা হয়েছে 82-তে, যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা যাবে। তেমনি ভাবে সেকশন 83-তে বলা হয়েছে এটা হলো স্থানীয় অধিক্ষেত্রের বাইরে গ্রেপ্তার। আমরা 73-তে যেটা দেখলাম স্থানীয় অধিক্ষেত্রের বাইরে সমন জারি, 83-তে বলা হয়েছে স্থানীয় অধিক্ষেত্রের বাইরে গ্রেপ্তার। স্থানীয় অধিক্ষেত্রের বাইরে মানে যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবে আসামি তার লোকাল জুরিসডিকশনের বাইরে বসবাস করে। একটা গাজীপুরের একটা আদালত কোনো ব্যক্তিকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করলো গ্রেপ্তার করার জন্য, কারণ যাকে গ্রেপ্তার করতে হবে তিনি হয়তো ঢাকার কোনো একটা এলাকায় বসবাস করেন, তাহলে এইটাকে বলা হচ্ছে গাজীপুর আদালতের স্থানীয় অধিক্ষেত্রের বাইরে। অথবা হবিগঞ্জের কোনো একটা আদালত এমন ব্যক্তিকে অ্যারেস্ট
ওয়ারেন্ট জারি করলো যার বিরুদ্ধে, তিনি হয়তো সিলেটে বসবাস করেন। তাহলে এইটাকে বোঝাবে যে হবিগঞ্জের যে আদালত, এইটার স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে তিনি বসবাস করেন না, তিনি বসবাস করেন সিলেট জেলায়। কারণ যিনি হবিগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেট, তিনি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করলে তার যে স্থানীয় অধিক্ষেত্র, অর্থাৎ তার জেলার মধ্যে, তাহলে যে কোনো থানাকে তিনি নির্দেশ দিতে পারেন এটা অ্যারেস্ট করে নিয়ে আসে। কিন্তু ব্যক্তিটা যেহেতু সিলেট জেলায় বসবাস করে, এতে তিনি ওই হবিগঞ্জের থানা পুলিশকে বলতে পারবেন না যে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা, তখন তাকে বলতে হবে সিলেট জেলা। সিলেট জেলা যেহেতু তার স্থানীয় অধিক্ষেত্রের বাইরে, এখানে তিনি এই এলাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার বা উম, এটা যেহেতু মহানগর, মহানগর হলে পুলিশ কমিশনার, এদের কাছে এই ওয়ারেন্টটা পাঠিয়ে দিতে পারবেন। এইটা বলা হয়েছে সেকশন 83-তে, যে স্থানীয় অধিক্ষেত্রের বাইরে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে হয়, তাহলে ওই ব্যক্তি যে এলাকায় বসবাস করে, যে থানায় বসবাস করে, যে জেলায় বসবাস করে, সেই জেলার পুলিশ সুপার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা মহানগর এরিয়া যদি হয়, তাহলে পুলিশ কমিশনার নিকট এই ওয়ারেন্টটা পাঠিয়ে দিতে হবে। এখন স্থানীয় অধিক্ষেত্রের বাইরে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো, তাহলে সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা সম্পর্কে সেকশন 85-এ বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে স্থানীয় অধিক্ষেত্রের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে, এবং সেই এলাকাটা, যে আদালত স্থানীয় যে এলাকাটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো, যেমন আহ, উম, আহ, সিলেট আদালত মনে করুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো, তো জারি করলো এমন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য যার বাড়ি মৌলভীবাজারে, তাহলে এটা অবশ্যই 20 কিলোমিটার দূরে। তাহলে বলা হয়েছে যে স্থানীয় অধিক্ষেত্রের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে সেই এলাকা 20 মাইল দূরে হলে, অর্থাৎ সিলেটের একটা কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করছে মৌলভীবাজার একটা লোককে অ্যারেস্ট করার জন্য, তাহলে সিলেট জেলা থেকে এটা অবশ্যই 20 কিলোমিটার দূরে অবস্থিত। তখন কি ব্যবস্থা নেবে? মৌলভী জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করে তাকে আহ, পুলিশ কমিশনার, যদি মহানগর হয় তাহলে পুলিশ কমিশনার, বা যেহেতু মৌলভীবাজার এটা পুলিশ সুপার অথবা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। কিন্তু এইটা এখন কিছুটা অবসলিউট হয়ে গেছে। অ্যারেস্ট করার পর যখন পুলিশ সুপারের কাছে নিয়ে যাবে, জেলা ম্যাজিস্ট্রেট কাছে নিয়ে যাবে, তখন তারা বলবে যে এখানকার যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে নিকটবর্তী, সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাছে নিয়ে যাও। এটা সহজ করে বোঝার জন্য, স্থানীয় অধিক্ষেত্রের বাইরে যদি যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার হয়, কোনো আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর প্রেক্ষিতে আসামি যদি ওই আদালতের স্থানীয় অধিক্ষেত্রের বাইরে অ্যারেস্ট হয়, তাহলে সেই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করতে হবে, অর্থাৎ দ্যাট ইজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। তখন ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি করবে? 86-এর বিধান অনুযায়ী তখন তাকে জামিনে মুক্ত করতে পারে, অথবা তাকে জামিন মুক্ত না করলে তার একটা খণ্ডনথি সংশ্লিষ্ট আহ, আদালত, যে আদালত থেকে বা যে জেলা থেকে তার ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিকুইজিশনটা এসেছিল, সেই এলাকায় খণ্ডনথিটা পাঠিয়ে পাঠিয়ে দিবে। সেই জেলায় গিয়ে তখন তার জামিনে মুক্তির প্রার্থনা চাইতে হবে। এই হলো আমাদের আজকের কয়েকটা সেকশন আলোচনা। এগুলো থেকে আমি যে সকল সেকশন আলোচনা করছি এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকেই সাধারণত প্রশ্ন আসে। এবং আপনারা জানেন বার এবং বিজিএস এ প্র্যাকটিক্যাল আঙ্গিক কোশ্চেন হয়, এবং আপনারা আরো জানেন যে এই কোশ্চেন গুলো সাধারণত জাস্টিস মহোদয়রা করে, বা এরকম প্র্যাকটিক্যাল লোক যারা জজ মহোদয়রা করেন, তারা যেহেতু সব প্র্যাকটিক্যাল আঙ্গিকে কাজ করেন, তাদের মাথা থেকে ওই কোশ্চেন করার সময় প্র্যাকটিক্যাল আসপেক্টসটা চলে আসে। এই জন্য আপনারা যখন প্রস্তুতি নেবেন বার বা বিজেস এমসিকিউর ক্ষেত্রে, যে সেকশন গুলো প্রতিনিয়ত কোর্ট কাছারিতে ব্যবহৃত হয়, যেগুলো মামলা মোকদ্দমার কাজে লাগে, সেই ধরনের সেকশন গুলোতে বেশি আপনারা গুরুত্ব আরোপ করবেন। তো আপনারা অনেকক্ষণ যাবত এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, এই জন্য বাদুল্য একাডেমির তরফ থেকে আপনাদের ধন্যবাদ। আপনারা জানেন আমরা বার বিজিএস এমসিকিউ এমসিকিউ টেস্ট পরিচালনা করি। আপনারা যদি ঘরে বসে আপনার প্রিপারেশনটাকে বড় করতে চান, আমাদের 4000 কোশ্চেন আছে, আপনারা এখান থেকে এমসিকিউ টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারেন যে আপনার প্রিপারেশনটা কতটুকু সাউন্ড হলো। একইভাবে আপনারা যারা অল্প সময়ে দক্ষ আইনজীবী হতে চান, আমরা বার প্রফেশনাল ট্রেনিং কোর্স কন্ডাক্ট করে থাকি। আপনারা আমাদের কোর্সে যোগদান করে অল্প সময়
আপনারা দক্ষ আইনজীবী হতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে, যে এখান থেকে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ অ্যাগেইন অন বিহাফ অফ দ্য বাদুল্লাহ একাডেমি ফর ওয়াচিং ভিডিও। আপনাদের কিছু জানার থাকলে আপনারা কমেন্টস করুন, আই উইল রিপ্লাই।